পার্ট থাকবে তিনটা, হয়তো স্যার বলে দিয়েছে অলরেডি, তারপর আমি আরেকবার রিপিট করি। তিনটা পার্ট হবে আমাদের শনিবার। প্রথম পার্টে হচ্ছে আমরা রিটেন দেব, সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশন হবে, অর্থাৎ আমাদেরকে একটা ওয়েবসাইট তৈরি করতে বলবে, একটা পোর্টফোলিও ওয়েবসাইট অথবা এগ্রিকালচার ইনফরমেশন হাব অথবা লিবারেশন ওয়্যার, হ্যাঁ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই তিনটার যে কোনো একটা ওয়েবসাইট আসবে। তো এই তিনটার যে কোনো একটা ওয়েবসাইট আমাদেরকে বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করতে হবে। যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করতে হবে, তার মানে আমাদের খুব কম সময়ই লাগবে। যদিও বা ওনারা আমাদেরকে 3 ঘন্টা সময় দিবে, আমি মনে করি যে বুটস্ট্র্যাপ দিয়ে এই ওয়েবসাইটটা 3 ঘন্টায় খুব সুন্দরভাবেই তৈরি করা যাবে এবং আপনারা সেটা পারবেন। হ্যাঁ, এরপর আসি আপনার ওরাল হবে। হ্যাঁ, ওরালে মূলত আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করবে, এটা আসলে অন্য কোনো কোয়েশ্চেন না, বা কি কোয়েশ্চেন করবে না করবে এরকম আসলে ভয় পাওয়ার কিছু নাই। ওখানে যে কোয়েশ্চেন গুলো করবে আপনাকে জাস্ট জিজ্ঞাসা করবে যে আপনি এটা কিভাবে করছেন, এই সেকশনটা কিভাবে করছেন, ওইটা কিভাবে করছেন, এই জিনিসগুলোই জাস্ট আপনাকে জিজ্ঞাসা করবে। তা যা আপনি যদি বুঝায় বলতে পারেন স্যার এটা আমি এভাবে করছি, এটা ওভাবে করছি, তাহলেই হয়ে গেল ওরালে পাস। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেনটা। রিটেনে টোটাল আপনাদের 30টা প্রশ্ন থাকবে। 30টা প্রশ্নের মধ্যে 15টা থাকবে এমসিকিউ এবং আর 15টা থাকবে রিটেন। এই এই রিটেন বলতে শর্ট অ্যান্সারই থাকবে, খুব বেশি বিস্তারিত লিখতে হয় না, শর্ট লিখতে হয়। তো এই টোটাল 30টা প্রশ্নের মধ্যে আপনাদেরকে মিনিমাম 24 পেতে হবে। যদি আপনি 24 পারেন তাহলে হচ্ছে রিটেনে আপনি কম্পিটেন্ট। আর কোশ্চিন গুলো যে আহামরি খুব কঠিন হয় ব্যাপারটা এরকমও না। আমি অলরেডি আপনাদের গ্রুপটাতে দেখেন, হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে এই গ্রুপে একটা কোশ্চিন দিয়ে দিয়েছি। তো এইটা একটা সেট ছিল, কোনো এক সময় এটা আসছিল, কিন্তু এখানে আমি 30টা কোশ্চিনে শর্ট কোশ্চিন আকারে দিয়েছি, এমসিকিউ 15টা সেরকম করে করতে পারি নাই, আইডেন্টিফাই করতে পারিনি। তো এই 30টা প্রশ্ন যদি আমরা পড়তে পারি এখান থেকে আমাদের আমরা আশা করতেছি যে মিনিমাম আমরা 10টা কোশ্চিন এই 30টা থেকে পাবো। তাহলে 10টা কোশ্চিন যদি এই 30টা থেকে আমরা পারি, আগামীকাল একটা দেবো, সেখান থেকে না হলেও 10টা পারবো। তার মানে 30টা কোশ্চিনের মধ্যে 20টা কোশ্চিন আমাদের অলরেডি চলে আসবে, অর্থাৎ 60টা কোশ্চিন যদি আমরা ভালোভাবে পড়তে পারি তাহলে এখান থেকে আমরা 20 অনায়াসে পাবো। আর বাকি থাকলো আমাদের 4 মার্ক। আমরা যদি কম্পিটেন্ট হতে চাই, রিটেনে কম্পিটেন্ট হতে চাই, তাহলে 4 মার্ক। আর আমাদের কোশ্চিন আছে 10টা। তো এই 10টা কোশ্চিনের জন্য আমি একটু একটু ব্রড আকারে সাজেশনটা দেবো, বা একটু আমাদেরকে বেশি করে পড়তে হবে। আমি কোন কোন টপিক গুলো পড়তে হবে এগুলো সবগুলো আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব। তো এখান থেকে আপনারা ট্রাই করবেন 10টার মধ্যে যেন মিনিমাম 7টা 8টা কারেক্ট হয়। তাহলে 26 27 28 যদি পারেন তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না, অনায়াসে আপনাদেরকে কম্পিটেন্ট দিয়ে যেতে বাধ্য তারা। তো আপনারা যদি একটু আর একটা কথা স্যার, রেজাল্ট স্যার বলতেছি, স্যার এখানে বেশ কিছু কোয়েশ্চিন দেখতেছি আসে যে জেনারেল থেকে আসে। হ্যাঁ, প্রায় 3-4টা কোয়েশ্চিন থাকে জেনারেল থেকে। এই জন্য স্যার হয়তো আপনাদেরকে সিএস সিবিএলএম গুলো পড়াচ্ছে, এখান থেকেও আপনারা 3-4টা কোয়েশ্চিন পাবেন মিনিমাম। হ্যাঁ, তো 3-4টা কোয়েশ্চিন আপনারা একটু মাথা খাটায় দেখাবেন, কারণ এগুলো যেহেতু সেক্টর স্পেসিফিক না, সাধারণ কিছু কোয়েশ্চিন। যেমন যদি আমি বলি যে আপনি হচ্ছে যে কি বলে এটাকে, আপনার যে ওয়ার্কিং জোন আছে, ওয়ার্কিং জোনে বা আপনার অফিসে আপনি আপনার কলিগদের সাথে কিরকম ব্যবহার করবেন, এরকম একটা কোয়েশ্চিন আসছিল গতবার। ঠিক আছে, তো আপনি আপনার কলিগদের সাথে কিরকম ব্যবহার করবেন এটা তো আমরা সবাই সুন্দর করে গুছিয়ে লিখতে পারি, তাই না? যে ঠান্ডা ভাবে কোনো বিষয় আমি আমার কলিগের সাথে ইথিক্যাল বিহেভিয়ার, ইথিক্যাল বিহেভিয়ার এক কথায় বলা যায়। এই টাইপের একটা কোশ্চিন আসছে। তারপর স্যার আর একটা কোশ্চিন আসছে যে আপনার হচ্ছে যে কি বলে এটাকে, ওকে, দুইটা এখানে অপশন আছে দুইটা, যে আপনার হচ্ছে যে ওয়ার্কিং এনভায়রনমেন্টে আপনি পিপি কে বেশি গুরুত্ব দিবেন নাকি
আহ, একটা মাইনর হ্যাজার্ড কি গুরুত্ব দিবেন? এই প্রশ্নটা কিন্তু আসছিল গত শনিবার। হ্যাঁ, রাইট। হ্যাঁ। এইটার অ্যান্সার হবে, ওনাদের অ্যান্সার শিটে অ্যান্সার আছে পিপিই। হ্যাঁ, তার মানে আপনারা এই কোশ্চেনটা যদি মানে আপনাদেরও কমন পড়ে বা আসে, তাহলে আপনারা অবশ্যই পিপিই দিবেন, মাইনর হ্যাজার্ড এটা দিবেন না। হ্যাজার্ড হ্যাজার্ড বলতে কি, এটা মূলত আমি একটু জাস্ট বলে দেই। পিপিই তো হচ্ছে পার্সোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। আর হ্যাজার্ড হচ্ছে আপনার কি বিপত্তি। হ্যাজার্ড মানে বিপত্তি। আপনি কাজ করতে গেছেন, ছোটখাটো কিছু একটা বিপত্তি ঘটে গেছে, হ্যাঁ, অথবা আপনার একটা কিবোর্ডের কি কাজ করতেছে না, এইটা একটা হ্যাজার্ড। তো এই ক্ষেত্রে কিন্তু ওইখানে অ্যান্সারটা দেয়া আছে পিপিই, আপনারা পিপিই ইয়ে করবেন, আনসার হিসেবে চুজ করবেন। তো এটা হলো মূলত আপনার অ্যাসেসমেন্টের টোটাল একটা প্রসেস। এই 3টা প্রসেসে অ্যাসেসমেন্টটা নিয়ে থাকে। আর ভিতরে যারা অ্যাসেসররা থাকে ওনারা অনেক আন্তরিক থাকে। আপনাদের হতাশ হওয়ারও কিছু নাই বা ভয় পাওয়ারও কিছু নাই। খুব সহজ, তারা খুব ভালোভাবেই স্টুডেন্টদের সাথে বা ক্যান্ডিডেটদের সাথে খুব ভালো আচরণ করে, যেন আপনি ভয় না পান। হ্যাঁ, স্বাভাবিকভাবে যেন আপনি আপনার অ্যান্সার গুলো করতে পারেন, সেজন্য তারা আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। আপনারা কোনো কোয়েশ্চেন যদি বুঝতে না পারেন, হ্যাঁ, একবার বুঝতে না পারলে, দুইবার বুঝতে না পারলে, যতবার বুঝতে না পারবেন ততবার আপনারা কোয়েশ্চেন গুলো স্যারদেরকে জিজ্ঞাসা করবেন। তবে অবশ্যই খুব সুন্দর ব্যবহার করে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, মানে একটু রাগান্বিত হয়ে বা উচ্চ স্বরে কথা না বলে খুব স্বাভাবিক ভাবে অ্যাসেসরদেরকে জিজ্ঞাসা করবেন যে স্যার এটা কি, এটা আমি একটু বুঝি নাই, আমাকে যদি একটু ভালো করে বুঝাই দিতেন তাহলে আমি অ্যান্সারটা করতে পারতাম, বা আমার অ্যান্সারটা সুন্দরভাবে লিখতে পারতাম। এভাবে স্যারকে বুঝায় বললে স্যারেরা দেখবেন যে আপনাদেরকে অনেক মানে সহযোগিতা করবে। কোনো অ্যাসেসরই চায় না যে আপনি ফেল করেন বা আপনি নট ইয়েট কম্পিটেন্ট হন। হ্যাঁ, প্রত্যেকটা অ্যাসেসরই আসে আপনাকে কম্পিটেন্ট করে দিয়ে যাওয়ার জন্য। তার মানে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর হুম, আমাদের হচ্ছে যার যেখানে একটু করে ল্যাকিংস আছে আমরা একটু ফিল আপ করে নেবো এই কয়েকদিন, যেহেতু 15 তারিখ, এখনো আমাদের প্রায় 5-6 দিনের মতো সময় আছে। একটু জাভা স্ক্রিপ্টে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বো। জাভা স্ক্রিপ্ট আমরা যদি W3 স্কুল বের করে জাভা স্ক্রিপ্টের বেসিক এটা একটু পড়ি ভালোভাবে, তাহলেই দেখা যাচ্ছে যে আমরা জাভা স্ক্রিপ্টের কোশ্চিন যেগুলো আছে এগুলো সবগুলো আনসার করতে পারবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। কোশ্চিন থাকে তাহলে আমাকে করতে পারেন, আমি আপনাদের কোশ্চিন গুলো অ্যান্সার করছি। আপনাদের কারো কোনো কোশ্চিন আছে? আচ্ছা, সাজেশন দিয়েছি এখানে। আপনারা হচ্ছে আপনাদের এই জিজ্ঞাসা করব, অর্থাৎ আপনার ভিডিও ক্যামেরা অন করে হোক বা যেভাবেই হোক, হ্যাঁ, এখানে আপনারা কেউ ফাঁকি দিতে পারবে সেভাবে। ঠিক আছে? জি আচ্ছা, এই সময় থাকা যদি আপনার ফ্রিল্যান্সিং এর লেভেল 3 হ্যাঁ, প্রত্যেককেই মিনিট হায়ার করতেছে। যদি আপনি একটু সুন্দরভাবে পড়াতে পারেন আর সার্টিফিকেশনটা থাকে, তার মানে আপনার 30K ডিমান্ড অলরেডি মার্কেটে আছে। হ্যাঁ, আরো তো এক্সপিরিয়েন্স হলে তো আরো বেশি থাকেই। তো এই জন্য বলবো, যেহেতু সময়টা দিচ্ছেন,
এখানে এখন পর্যন্ত প্রায় 10 দিন এই আপনারা ট্রেনিং করবেন এবং অ্যাসেসমেন্টের দিন সারাদিন একটা সময় দিবেন। এই সময়গুলো আপনারা একটু ভালো করে বাসায় একটু পড়েন। আমরা যে গাইডলাইন গুলো দিচ্ছি, স্যার যেভাবে আপনাদেরকে ওয়েবসাইট গুলো করাচ্ছে, আপনারা ওয়েবসাইট গুলো একটু বাসায় সময় নিয়ে করেন এবং আমি যে রিটেন সাজেশন গুলো দিচ্ছি এগুলো একটু ভালো করে পড়বেন এবং খাতায় লিখবেন। হ্যাঁ, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই 30টা প্রশ্ন মিনিমাম 2 বার আপনি খাতায় লিখবেন। লিখতে পারবেন তো নাকি? জি স্যার। ইনশাআল্লাহ স্যার। কারণ কিন্তু যেহেতু আপনারা এখন কোনো জবে নাই অনেকেই, হ্যাঁ, আমার সাথে যাদের কথা হয়েছে তারা আপনার প্রত্যেকেই স্টুডেন্ট, তার মানে আপনাদের হাতে এখন সময় আছে। আপনারা এই প্রশ্ন 30টা 2 বার লিখবেন। 2 বার লিখে দরকার আমাকে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবেন, স্যার আমি এই প্রশ্নগুলো মুখস্থ লিখছি 2 বার। এবং শুধু মুখস্থ করলেই হবে না, আপনাকে বুঝে বুঝে লিখতে হবে। হ্যাঁ, আপনি বুঝে লিখবেন। আপনি যদি পারেন একটা অ্যান্সার আপনার মতো করে বলতে, খুবই ভালো, কোনো সমস্যা নাই। আর একটা কথা বলে রাখি, অ্যাসেসমেন্ট সেন্টারের দিন অ্যাসেসররা বলেই যে অনেক অ্যাসেসররা আছে যা আপনাকে বলবে আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। আবার অনেক অ্যাসেসর আছে আপনি ইংলিশে লেখার ট্রাই করেন, এটা বলে। তো যে অ্যাসেসর যেটাই বলুক না কেন, আপনার কাছে যেটা কমফোর্ট ফিল হয় আপনি সেটাই লিখবেন। যদি বাংলা দিয়ে লিখতে আপনি কমফোর্ট ফিল করেন তাহলে বাংলা দিয়ে লিখবেন, যদি ইংলিশে লিখতে কমফোর্ট ফিল করেন ইংলিশে লিখবেন। এখন অ্যাসেসর আপনাকে বললো ইংলিশে লিখতে, এখন আপনি ইংলিশে লিখতে গিয়ে ভুল করে ফেলছেন, তাহলে তো ওই ভুল, রং ইজ রং, তাই না? ওইটা তো আর কখনোই ইংলিশে লেখার কারণে তো আর আপনাকে মার্ক দিবে না। আর একজন কি করছে, বাংলায় লিখছে কিন্তু ওনার অ্যান্সারটা কারেক্ট হয়েছে, তাহলে কি ওনাকে কেটে দিবে উত্তরটা? বলেন, কেটে দিবে না, কিন্তু কেটে দিবে না। তার মানে আপনার যেভাবে সুবিধা হয় বা আপনি যেভাবে বুঝাতে পারবেন সে ভাষায় আপনি ব্যবহার করেন। আর একটা কথা এখানে থাকে যে স্যার আমি একটা কোশ্চিন বাংলায় লিখলাম আর একটা কোশ্চিন আমি ইংলিশে ভালো পারি, তাহলে কি লেখা যাবে? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। যদি আপনি একটা কোশ্চিন বাংলায় ভালো লিখতে পারেন তাহলে বাংলায় লিখবেন, পরেরটা যদি ইংলিশে বুঝতে পারেন তাহলে ইংলিশে লিখবেন, তারপরেরটা যদি আবার বাংলায় ভালো লিখতে পারেন বাংলায় লিখবেন, মানে আপনি মিক্স করে লিখতে পারবেন। ওকে, প্রশ্নটা দেখেন কি বলছে, হুইচ প্রোটোকল ইজ ইউজড বাই দ্য ব্রাউজার টু রিকোয়েস্ট এ ওয়েব পেজ, অর্থাৎ কোন প্রোটোকলটা ব্রাউজারকে একটা ওয়েব পেজ ওপেন করতে কি ব্যবহার করে, কোন প্রোটোকল ব্রাউজারকে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহার করে। মানে এটা হচ্ছে আমরা যে যখন ওয়েবসাইটের কোনো অ্যাড্রেস লিখি না www.facebook.com এরকম করে লিখি না, হ্যাঁ আপনারা তো লেখেন দেখেন, তাই না? তো এই প্রত্যেকটা এরকম, এটাকে বলে ইউআরএল। এই প্রত্যেকটা ইউআরএল এর শুরুতে, হ্যাঁ, দেখবেন এইচটিটিপি আছে। হ্যাঁ, www. এর আগেও কিন্তু এইচটিটিপিএস, হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটিটিপির ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এই এইচটিটিপিএস টাই মূলত ব্রাউজারকে কি করে, হ্যাঁ, ওয়েব পেজ রিকোয়েস্ট করার জন্য ব্রাউজার এইচটিটিপি বা এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহার করে। বুঝতে পারছি? একটা ওয়েব পেজ ওপেন করার জন্য ব্রাউজার এইচটিটিপি বা এইচটিটিপিএস কে রিকোয়েস্ট করে। ক্লিয়ার? এটা শর্ট অ্যান্সার, আমরা খুব সহজে বুঝতে পারবো। পরের প্রশ্নটা, হুইচ এইচটিএমএল এলিমেন্ট প্রোভাইড এ কন্টেইনার ফর নেভিগেশন লিংক, বলতেছে যে নেভিগেশন লিংকের জন্য আমরা কোন কন্টেইনার ব্যবহার করে থাকি। অর্থাৎ আপনারা ন্যাপ ট্যাগ ব্যবহার করেন না? ন্যাপ ট্যাগ এটা শেয়ার ট্যাগ আমরা জানি, তাই না? এই ন্যাপ ট্যাগটার কথাই বলছে। আপনি যদি শুধু উত্তর লিখে দেন ন্যাপ ট্যাগ, ব্যাস হয়ে গেল। ন্যাপ, এনএভি ন্যাপ, এটা ট্যাগের ভিতরে লিখতে হবে। অর্থাৎ লেস দেন এবং গ্রেটার দেনের মাঝখানে যদি আপনি ন্যাব লিখে দেন তাহলে আপনার 1 মার্ক হয়ে গেল। এরপরে প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য সিমেন্টিক ডিফারেন্স বিটুইন স্ট্রং অ্যান্ড বি, বলতেছে আমরা কি জানি যদি কোনো টেক্সট বোল্ড করতে হয় তাহলে আমরা স্ট্রং ট্যাগ ইউজ করি, তাই না? তারপরে যদি কোনো টেক্সট বোল্ড করতে হয় আমরা কিন্তু বি ট্যাগটাও ব্যবহার করলে বোল্ড হয়, তাই না? এগুলো কিন্তু এইচটিএমএল ফরম্যাটিং এর মধ্যে আছে। তো এখন এটাই কোশ্চেন বলছে যে স্ট্রং আর বি এর মধ্যে পার্থক্য কি? দুইটা দিলেই তো
বোল্ড হয়, তাহলে স্ট্রং আর বি এর মধ্যে পার্থক্য কি? দেখেন, স্ট্রং বলতেছে ইন্ডিকেট ইম্পর্টেন্স, বি অনলি মেক্স টেক্সট বোল্ড। অর্থাৎ স্ট্রং দিলেও বোল্ড হয়, বি দিলেও বোল্ড হয়, কিন্তু স্ট্রং এটা হচ্ছে ইম্পর্টেন্ট বোঝায়। ঠিক আছে, স্ট্রং মিনস ইন্ডিকেটস বোল্ড, স্ট্রং সরি কি বলছে, স্ট্রং ইন্ডিকেটস ইম্পর্টেন্স, আর বি অনলি মেক টেক্সট বোল্ড। দুটাই বোল্ড হয়, কিন্তু বি দিয়ে বোঝায় শুধু টেক্সটটা বোল্ড হয়, আর স্ট্রং দিলে এটার কি গুরুত্ব বেশি বোঝায়। ঠিক আছে, এতটুকুই আপনারা করবেন, আমি জাস্ট আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তীতে মনে থাকবে। এরপরে প্রশ্ন হচ্ছে হুইচ সিএসএস প্রপার্টি অ্যালোস এ ফ্লেক্স আইটেম টু শ্রিঙ্ক, অর্থাৎ শ্রিঙ্ক করার জন্য কোন সিএসএস প্রপার্টিটা অ্যালাউ করে? তো এটা হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। ফ্লেক্স শ্রিঙ্ক এই কথাটা যদি আপনি লিখে দেন, ফ্লেক্স হাইপেন শ্রিঙ্ক, SHRINK শ্রিঙ্ক, এটাই দিলেই আপনার অ্যান্সার কারেক্ট হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রিপিট ফাংশন ইন সিএসএস গ্রিড? সিএসএস গ্রিডে রিপিট ফাংশনের কাজ কি? আমরা জানি এটা এটা মনে রাখার একটা way হতে পারে, রিপিট মানে আমরা জানি পুনরাবৃত্তি, তাই না? পুনরাবৃত্তি, ঠিক তাই কিন্তু এই ফাংশনটার কাজও সিএসএস এর, এই ফাংশনটার কাজও কিন্তু তাই। অর্থাৎ কোনো কলাম বা কোনো রোকে রিপিট করার জন্য বা পুনরাবৃত্তি করার জন্য রিপিট ফাংশন ব্যবহার করা হয়। আপনি এটা মনে রাখার জন্য খুব সহজ হচ্ছে, রিপিট মানে তো পুনরাবৃত্তি বা রিপিট। আপনি যদি এটাকে বলেন যে একটি গ্রিডের কলাম বা রো পুনরাবৃত্তি করতে ব্যবহৃত হয়, অর্থাৎ রিপিট করার জন্য, কলাম বা রোকে রিপিট করার জন্য এই রিপিট সিএসএস এর এই রিপিট ফাংশনটা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট অ্যাডভান্টেজ ডু ফ্রেমওয়ার্ক প্রোভাইড ইন ওয়েব ডেভেলপমেন্ট? খুব সুন্দর একটা কথা এবং সহজ একটা প্রশ্ন। হ্যাঁ, এটা মাথায় একটু স্বাভাবিক ভাবে নিবেন, প্রশ্নগুলো কঠিন ভাবে নিবেন না, দেখবেন যে আপনার কাছে ইজি লাগবে। আপনি যদি ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন তাহলে এর অ্যাডভান্টেজটা কি এটা জানতে চাইছেন। আমরা HTML CSS দিয়ে ওয়েবসাইট তৈরি করছিলাম না, বলেন তো? করছেন না আপনারা কেউ HTML CSS? জি স্যার। আচ্ছা, এখন আবার গতকাল কি করছিলেন? বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করছিলেন না? জি স্যার। দেখাইছিল আপনারা বুটস্ট্র্যাপ দিয়ে। হ্যাঁ, তাহলে আপনার কাছে কোনটা খুব ইজি মনে হয়েছে বলেন তো? বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ একটা ফ্রেমওয়ার্ক। তার মানে ওই প্রশ্নটা দেখেন বলছে কি, কোথায় গেল, হোয়াট অ্যাডভান্টেজ ডু ফ্রেমওয়ার্ক প্রোভাইড ইন ওয়েব ডেভেলপমেন্ট? ওয়েব ডেভেলপমেন্ট করতে ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ কি বলতে পারবেন না আপনারা? বলেন তো এখন এই দুইটা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বলেন তো। আপনি তো HTML দিয়ে ওয়েবসাইট করছেন, বুটস্ট্র্যাপ দিয়েও করছেন, তো বুটস্ট্র্যাপে এসে আপনার কি কি সুবিধা হয়েছে বা আপনি কি কি সুবিধা পাইছেন বলেন তো? Firstly, design easily responsive. ইজিলি রেসপন্সিভ হয়, তারপরে ডিজাইন দ্রুত করা যায়, তাই না? হ্যাঁ, এখানে বিল্ড ইন কিছু কোড থাকে, বিল্ড ইন CSS করা থাকে, আমরা ক্লাসগুলো ব্যবহার করলে খুব সহজে ডিজাইন হয়ে যায়। এই যে আপনি যে কাজগুলো করছেন, এই কথাগুলোই যদি এখানে লিখে দেন তাহলে আপনার অ্যান্সারটা কারেক্ট হয়ে যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে হুইচ ফ্যাক্টর এফেক্টস বোথ ইমেজ কোয়ালিটি এন্ড লোডিং স্পিড ডিউরিং অপটিমাইজেশন? হ্যাঁ, এটা হচ্ছে কি বলছে, হুইচ ফ্যাক্টর এফেক্টস বোথ ইমেজ কোয়ালিটি এন্ড লোডিং স্পিড ডিউরিং অপটিমাইজেশন, মানে অপটিমাইজেশনের সময় আপনার ইমেজের কোয়ালিটি এবং লোডিং স্পিড কতটা ইফেক্ট পড়ে। তাহলে আপনার ইমেজের সাইজ ও ফাইল ফরম্যাট দুটোই কোয়ালিটি ও লোডিং স্পিড প্রভাবিত করে। একটা জিনিস একটু বুঝে রাখি, ধরেন আপনি একটা যেমন ওয়েবসাইট তৈরি করতেছেন, হোম পেজটা তৈরি করছেন, এখানে আপনি একটি ইমেজ ব্যবহার করছেন, ওই ইমেজটার সাইজ ধরেন যে 10 MB বা 15 MB। হ্যাঁ, তো এই 10 MB আর 15 MB সাইজের ইমেজটা ওপেন হতে যেরকম সময় লাগবে, 100 কিলোবাইটের একটা ইমেজ ওপেন হতে কি সেম সময় লাগবে? কোনটা আগে লোড হবে বলেন তো? 100 কিলোবাইট। 100 কিলোবাইট। যদি 100 কিলোবাইটটা আগে লোড হয়, তার মানে আপনার ওয়েবসাইটটা আগে কি রান হয়ে গেল। এটাই বলছে যে আপনার ইমেজের সাইজ এবং ফাইল ফরম্যাট দুটোই কোয়ালিটি ও লোডিং স্পিড প্রভাবিত করে।
which selector is most expensive for the browser to render? ব্রাউজার রেন্ডারের জন্য কোন সিলেক্টরটা এক্সপেন্সিভ ফর দ্য ব্রাউজার রেন্ডার? অর্থাৎ একটা জিনিস বলে, আমরা যখন কোনো কোড করি, আমরা যে কোডগুলো করি এই কোডগুলো কিন্তু কি করে, আমরা যখন ব্রাউজারে রান করি প্রথম লাইন থেকে কিন্তু কি করে ব্রাউজার পড়ে আসে, রিড করে 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 আপনাকে কিন্তু আউটপুট দেয়। তাহলে এখানে কি বলছে কোন সিলেক্টরটা বেশি এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ বলতে এখানে এইভাবে বুঝাইছে, এক্সপেন্সিভ মানে আমরা ব্যয়বহুল জানি, কিন্তু ব্যয়বহুল বলতে এখানে যেটা বোঝাতে চাচ্ছে সময় বেশি লাগে বা কোনটা ব্রাউজারের জন্য একটু কঠিন, এরকম কিছু বোঝাইছে। হ্যাঁ, তো এখানে দেখেন অ্যান্সার দেওয়া আছে ইউনিভার্সাল সিলেক্টর স্টার। আমরা ইউনিভার্সাল সিলেক্টর স্টার ব্যবহার করিনি, বলেন তো? এর আগে করিনি। HTML CSS দিয়ে যখন ওয়েবসাইট তৈরি করছি তখনও কিন্তু আমরা স্টার ধরে মার্জিন 0 পেডিং 0 করে দিছিলাম, তাই না? এই কাজটা কিন্তু করে দিছিলাম। তো স্টার মানে হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। যখন আমরা স্টার ব্যবহার করি তখন ব্রাউজারে কিন্তু সবকিছু রিড করতে হয়, সে সবকিছু রিড করে। অর্থাৎ স্টার মানে যেহেতু অল, তো যখনই আপনি অল দিলেন তার মানে আপনার পুরো ওয়েবসাইটের যত ট্যাগ আছে, যা কিছু আছে সবগুলোকেই রিড করতে হচ্ছে। এই জন্য মূলত আপনাকে এই প্রশ্নটাতে বলছে যে এক্সপেন্সিভ একটা সিলেক্টর। নয় নম্বরে আপনার বলছে রাইট এ কোডিং কোয়েশ্চেন বেসড অন জেনারেল জাভাস্ক্রিপ্ট লজিক। মানে এটা আপনাকে প্রশ্নটাই বলছে যে আপনি একটা প্রশ্ন তৈরি করেন যেটা জাভাস্ক্রিপ্টের কোডিং কোয়েশ্চেন হয়। তাহলে কি আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন যে একটি অ্যারে থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করার প্রোগ্রাম লেখেন। হ্যাঁ, এরকম আপনি একটা বলতে পারেন, তাই তো? তারপরে বলতে পারেন যে জোড় সংখ্যা বের করার আপনি একটা প্রোগ্রাম লেখেন, বিজোড় সংখ্যা বের করার একটা প্রোগ্রাম লেখেন। যাই বলেন না কেন, আপনি যদি বাংলা দিয়ে এভাবেও বলেন তারপরে আপনার কোশ্চেনটার উত্তর হয়ে যাবে। পরের কোশ্চেন হচ্ছে রাইট এ কোডিং কোয়েশ্চেন বেসড অন অ্যান অ্যাসাইন ফাংশন নেম ফেজ ডাটা। এখন রাইট এ কোডিং কোয়েশ্চেন, এখানেও একটা বলছে কোশ্চেন তৈরি করতে বলছে। হ্যাঁ, বাংলাটা যদি বলি আমরা, একটি ফেজ ডাটা অ্যাসাইন ফাংশন লেখো যা এপিআই থেকে ডাটা এনে কনসোলে দেখাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বলছে যে ফেজ ডাটা ফাংশনের কাজ কি, এটা নিয়ে একটা কোশ্চেন করেন। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে একটি ফেজ ডাটা অ্যাসাইন ফাংশন লেখো যা এপিআই থেকে ডাটা এনে কনসোলে দেখাবে। হ্যাঁ, অর্থাৎ অন্য জায়গা থেকে একটা ডাটা নিয়ে এসে ফেজ ডাটা ফাংশনটা কি করবে, আপনার কনসোলে দেখাবে। এই ফেজ ডাটা ফাংশন ব্যবহার করে কনসোলে আপনি ডাটা নিয়ে এসে শো করান। এইভাবেও যদি আপনি লেখেন তারপরেও আপনার উত্তরটা হবে যে ফেজ ডাটা ফাংশন ব্যবহার করে আপনি কনসোলে ডাটা শো করান। এই কথাটাও যদি লেখেন এপিআই টিপিআই বাদ দিয়ে, তারপরেও আপনার উত্তরটা হবে। What is the ICT code of conduct in workplace? What is the ICT code of conduct in the workplace? এই প্রশ্নটা আসছিল। হ্যাঁ, মানে আপনার হচ্ছে ওয়ার্ক প্লেসে কোড অফ কন্ডাক্ট কি, এটাই মূলত জানতে চাচ্ছে। অর্থাৎ একটি কর্মস্থলে দায়িত্বশীল ও নৈতিক আইসিটি ব্যবহারের জন্য। এখন আইসিটি বলতে আপনি ধরেন যে ওয়েবসাইট ডেভেলপ করতেছেন। হ্যাঁ, কোড অফ কন্ডাক্ট, হ্যাঁ মানে নৈতিকতা কি আপনার ওয়ার্ক প্লেসে, আপনি এই ওয়েবসাইট ডেভেলপার আছেন, তো আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার হিসেবে আপনার নৈতিকতা কি হতে পারে, কি কি হতে পারে? ধরেন আপনি অন্য কারো কন্টেন্ট আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন না। হ্যাঁ, আপনি অন্য তারপরে হচ্ছে যে অন্য কারো ওয়েবসাইটে আপনি আপনার হ্যাকিং কোনো ম্যালওয়্যার ফাইল ইনজেক্ট করবেন না। হ্যাঁ, এইটা আপনার কি কোড অফ কন্ডাক্ট বা এইটা আপনার নৈতিকতা হতে পারে। হ্যাঁ, তারপর আপনি অন্য কোনো ওয়েবসাইটের ইমেজ ব্যবহার করবেন না,
সহজ কথা কপিরাইট যেটাকে বলে, কপিরাইট কোনো কিছু আপনি ব্যবহার করবেন না, এটাই এখানে বলছে। তাহলে এখানে উত্তরটি কি আছে, একটি কর্মস্থলে দায়িত্বশীল নৈতিক আইসিটি ব্যবহারের জন্য নিয়মাবলী। নিয়মাবলী কি, ওগুলোই আপনি কারো কন্টেন্ট ব্যবহার করতে পারবেন না, ইমেজ ব্যবহার করতে পারবেন না, হ্যাঁ করবেন না আর কি, একজন ভালো ডেভেলপার হিসেবে এগুলো নৈতিকতার মধ্যে পড়ে না, হ্যাঁ সেগুলোই মূলত এটা জানতে চেয়েছি এখানে। হোয়াট ইজ দ্য মেইল মার্কস ইন এ ওয়ার্ড প্রসেস? ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারে আপনার ওয়ার্ড প্রসেসর বলতে মাইক্রোসফট ওয়ার্ড বোঝায়, হ্যাঁ এখানে আপনি মেইল মার্কস কিভাবে করবেন সেটা, এটা আপনাদের সবারই জানার কথা। এটি একই ডকুমেন্টকেও অনেকজনের জন্য আলাদা আলাদা নামে পাঠাতে ব্যবহৃত হয়। মেইল মার্কস আপনারা আজকে মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েন তো মেইল মার্কস কি করে। মেইল মার্কস দিয়ে একটা ভিডিও দেখে নেবেন, তাহলে এই প্রশ্নটার উত্তর আর মুখস্থ করতে হবে না, আপনারা এমনিতেই পেয়ে যাবেন কাজটা কি। পরেরটা বলছে হোয়াট ইজ দ্য বেসিক ফোল্ডার স্ট্রাকচার ফর এ ওয়েব ডিজাইন প্রজেক্ট? আপনি একটা ওয়েব ডিজাইন প্রজেক্ট করতে যাবেন, এই জন্য আপনি ফোল্ডার স্ট্রাকচারটা কিরকম হওয়া উচিত এটাই জানতে চাচ্ছি। তো খুবই সহজ, আমরা নতুন করে একটা ফোল্ডার তৈরি করব, হ্যাঁ ফোল্ডার তৈরি করে ওখানে কি সাপোজ আমরা প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করলাম, অথবা পোর্টফোলিও ওয়েবসাইট নামে একটা ফোল্ডার তৈরি করলাম। সেই ফোল্ডারের ভিতরে আমরা একটা ইন্ডেক্স ফাইল রাখবো, সিএসএস ফাইল রাখবো, ইমেজ ফোল্ডার রাখবো, হ্যাঁ একটা জেএস ফাইল রাখবো, তাই না? এটাই তো মূলত হচ্ছে কি আমার ফোল্ডার। এখন এখানে উত্তরে লেখা আছে প্রজেক্ট, তারপরে ইন্ডেক্স ডট এইচটিএমএল, সিএসএস, জেএস, ইমেজেস। আপনি মনে করতে পারেন কি তাহলে এই সিকোয়েন্সে লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি একটা ফোল্ডারের ভিতরে যে ফাইল এবং ফোল্ডার গুলো তৈরি করেন, যখন যেটা মনে আসতেছে আপনি সুন্দর করে সিকোয়েন্স করে লিখে দিবেন, তাহলে আপনার উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেকশন, ডিপ এন্ড আর্টিকেল? বলতেছে যে এই সেকশন, ডিপ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্য কি? তাহলে সেকশন হচ্ছে thematic group of content, self-contained content, general container। আচ্ছা, এখন আমরা একটু বুঝি। যখন আমরা আমাদের একটা ওয়েবসাইটে বেশ কয়েকটা সেকশন থাকে, তাই না? যদি আমরা হোম পেজের কথাই চিন্তা করি, যদি বলি হিডার একটা সেকশন, তারপরে ব্যানার একটা সেকশন, অ্যাবাউট আছে একটা সেকশন, এরপর কি কন্টাক্ট আছে একটা সেকশন, গ্যালারি একটা সেকশন। এই যে আলাদা আলাদা সেকশন গুলো আছে, এই সেকশন গুলোকে আলাদা আলাদা ভাবে নেওয়ার জন্য আমরা কিন্তু সেকশন ট্যাগ ব্যবহার করে থাকি, তাই না? যখন আমরা গ্যালারি সেকশন করি তখন সেকশন একটা ট্যাগ নেই, নিয়ে ক্লাসের নাম দেই ওখানে গ্যালারি সেকশন, হ্যাঁ। তো এটাই বলছে যে বিষয় ভিত্তিক অংশ। সেকশন অর্থাৎ হচ্ছে বিষয় ভিত্তিক অংশ, অর্থাৎ গ্যালারির জন্য একটা সেকশন নেই, কন্টাক্টের জন্য একটা সেকশন নেই, অ্যাবাউট এর জন্য একটা সেকশন নেই, বিষয় ভিত্তিক না, এগুলো আলাদা আলাদা। ওই কথাটাই কিন্তু বলছে এখানে যে সেকশন হচ্ছে বিষয় ভিত্তিক অংশ। এরপর হচ্ছে আর্টিকেল একটা ট্যাগ, এটা স্বতন্ত্র কন্টেন্ট, মানে সে একাই নিজস্ব, এটা কোনো কিছু নাই। আর ডি হচ্ছে সাধারণ কন্টেইনার। কেন এটাকে বলছে? এই কারণে বলছে যে আমরা ডিপ কিন্তু কথায় কথায় ব্যবহার করি, যে কোনো জায়গায় খুব স্বাভাবিকভাবেই ব্যবহার করি। যে কোনো কিছু একটা ডিপ নিয়ে ব্যাস ওই ডিপের ভিতরে ঢুকা দিই। একটা যদি প্যারাগ্রাফ নিতে চাই তাও কি করি, অনেক সময় ডিজাইনের সুবিধার্থে ডিপ ট্যাগটা নিয়ে ডিপ ট্যাগের ভিতরে প্যারাগ্রাফ ঢুকাই দিই, তারপরে ডিপের একটা ক্লাস দিয়ে দেই, এটাই বলছে। এরপর হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন রাস্টার এন্ড ভেক্টর ইমেজ? ওকে, গ্রাফিক্স ডিজাইনে চলে আসছে এখানে। একটু বলছে রাস্টার এবং ভেক্টর ইমেজ কি। রাস্টার ইমেজ পিক্সেল ভিত্তিক, ভেক্টর ইমেজ আকার ভিত্তিক, ও বড় করলে ভাঙে না। অর্থাৎ আমি এখন বলি রাস্টার কি, ধরেন যে আপনি আপনার মোবাইল দিয়ে একটা ছবি তুলছেন, আমরা যে মোবাইল দিয়ে ছবিগুলো তুলি এগুলো হচ্ছে রাস্টার ইমেজ। কেন? আপনি যখন এটা অনেক বেশি জুম করবেন দেখবেন ফেটে যায়, তাই না? যে ইমেজ গুলো আপনি একটা ইমেজ কোথাও থেকে ডাউনলোড করেন, ছোট একটা ইমেজ,
ডাউনলোড করে অনেক বেশি জুম করবেন, দেখবেন যে ইমেজটা ফেটে যাচ্ছে। এটাই হচ্ছে রাস্টার ইমেজ। আর ভেক্টর ইমেজ কি? ভেক্টর ইমেজ হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটর দিয়ে, সাপোজ আমরা যখন ইলাস্ট্রেটর দিয়ে কোনো লোগো বা কোনো কিছু ডিজাইন করি, হ্যাঁ, প্লেয়ার ডিজাইন করি, বিজনেস কার্ড ডিজাইন করি, এগুলো কিন্তু আপনি যত বড়ই জুম করেন না কেন এটা কিন্তু ফেটে যাবে না। এটাই হচ্ছে মূলত কি ভেক্টর। বুঝতে পারছি রাস্টার এবং ভেক্টরের মধ্যে পার্থক্য? রাস্টার হচ্ছে যদি আমরা জুম করি তাহলে কি পিক্সেল আকারে হয়, পিক্সেল গুলো কি বা ইমেজটা রেজুলেশন নষ্ট হয়ে যায় বা ফেটে যায়। আর ভেক্টরে হচ্ছে কি, ভেক্টরে কি এগুলো ফাটে না বা রেজুলেশন ঠিক থাকে। প্রিন্টিং এর জন্য ভেক্টর ইমেজ ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিলেটিভ অ্যান্ড অ্যাবসোলুট ইউনিট ইন সিএসএস? আমরা পজিশন অ্যাবসোলুট এবং পজিশন রিলেটিভ ব্যবহার করতাম না, সেটাই বলছে যে এই পজিশন রিলেটিভ এবং অ্যাবসোলুটের মধ্যে পার্থক্য কি। রিলেটিভ ইউনিট প্যারেন্টেড সাইজের উপর নির্ভর করে আর অ্যাবসোলুট ইউনিট স্থির থাকে। যাই হোক, এইটা তো এখানে বইয়ের ভাষায় লিখছে বা চ্যাট জিপিটি যেভাবে হোক সেভাবে লিখছে। আমরা আমাদের মতো করে লিখবো, আমরা যেভাবে কাজ করি সেভাবেই লিখবো। তাহলে কি আমরা এখানে বলতে পারি যে আমরা যখন কোনো বা কোনো ডিপকে পজিশন অ্যাবসোলুট দেই তখন সে তার নিজস্ব জায়গা হারায় ফেলে এবং ওই এলিমেন্টটা বা ডিপটা ভাসমান অবস্থায় থাকে। আপনারা যখন কাজ করেন তাই কিন্তু হয়, তাই না? এরপর আমরা হচ্ছে তাহলে এখন কি করি, যেহেতু সে ভাসমান অবস্থায় আছে তার মানে সে এক এক ডিভাইসে এক এক জায়গায় শো করবে। তো এইটা যেন এক এক ডিভাইসে এক এক জায়গায় শো না করে সেজন্য আমরা কি করি, এই এলিমেন্টটাকে বা এই ডিপটাকে যে ওইটার যেটাতে আমরা পজিশন অ্যাবসোলিউট দিলাম ওইটার ঠিক ইমিডিয়েট প্যারেন্ট কোনো ডিপ বা ক্লাসে আমরা পজিশন রিলেটিভ দেই, তাহলে যার ফলে কি হয় এই অ্যাবসোলিউটটা ওই পজিশন রিলেটিভের সাপেক্ষে কাজ করে। আপনারা আফটার অথবা বিফোর সুডো ক্লাস ব্যবহার করছেন কিনা জানি না, যদি করে থাকেন তাহলে আমার কথাগুলোর সাথে আপনার বাস্তবতার বা আপনার প্র্যাকটিসের মিল খুঁজে পাবেন। এরপর সে হোয়াট ইজ অ্যান অ্যারে এন্ড হাউ ইট অর ইজ ইউজড। আপনারা কি জাভাস্ক্রিপ্ট শেষ করছেন বা জাভাস্ক্রিপ্ট শিখা আছে? জি স্যার, সামথিং। জি স্যার, জানা আছে। এখানে জাভাস্ক্রিপ্ট যেগুলো আসবে এগুলো খুব বেশি একটা কঠিন আসে না, এরকম এই ছোট ছোট অ্যারে, তারপর একটা ফাংশন লিখতে বলবে। হ্যাঁ, এই যে বলছে যেমন 19 নম্বর কোশ্চিনে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর ইচ এন্ড ম্যাপ। ফর ইচ এবং ম্যাপ ফাংশনের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ফর ইচ শুধু কাজ করে, ম্যাপ নতুন অ্যারে রিটার্ন করে, এতটুকুই। এই ফাংশন গুলোর জাস্ট এখানে একটু আপনারা দেখলে হয়ে যাবে, যদি কাজ করা থাকে তাহলে তো খুব সহজে বুঝতে পারবেন, আর কাজ করা না থাকলে জাস্ট একটু ভালো করে দেখে নেবেন। যেমন ফাংশন, ফর ইচ একটা ফাংশন শুধু কাজ করে, আর ম্যাপ ফাংশন কি করে, নতুন অ্যারে রিটার্ন করে। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য জেট ইন্ডেক্স প্রপার্টি? জেট ইন্ডেক্স প্রপার্টির কাজ কি বলেন তো? আমি যদি একটু আগে আপনাদেরকে বলি, ধরেন যে আপনি আপনার একটা হাতের উপর আর একটা হাত রাখেন, ধরেন যে আপনার বাম হাত টেবিলের উপরে রাখছেন, তার উপর আপনার ডান হাত রাখছেন। এখন স্বভাবতই আপনার বাম হাত দেখা যাচ্ছে না, ডান হাত দেখা যাচ্ছে। তো আপনি চাচ্ছেন যে না, আমি বাম হাতটা দেখাবো, আমি বাম হাতকে দেখতে চাই। তাহলে কি হবে, তাহলে আপনাকে কি করতে হবে, বাম হাতের জেড ইন্ডেক্সের প্রায়োরিটি বাড়াই দিতে হবে। জেড ইন্ডেক্স মানে প্রায়োরিটি, জেড ইন্ডেক্স মানে প্রায়োরিটি। এখন ডিফল্ট ভাবে জেড ইন্ডেক্সের ভ্যালু ধরলাম ডান হাতেরও 1 আছে, বাম হাতেরও 1 আছে, তাহলে আপনার অথবা 0 আছে, দুইটারই 0 আছে। যখন আপনি বলবেন যে বাম হাত তুমি ডান হাতের উপরে চলে আসো, তখন আপনাকে কি করতে হবে, বাম হাতকে বলতে হবে তোমার জেড ইন্ডেক্স 1 বা 1 বা এক কথা আছে একটু ভ্যালু বাড়ায় দিতে হবে, তাহলেই হচ্ছে যে ডান হাতের উপরে চলে আসবে বাম হাত। অর্থাৎ
আমরা যখন আফটার যদি একটা সেকশনে বা একটা ইমেজের উপর আমি বলি আপনি একটা ওভারলে দেন, ধরেন আপনি একটা ইমেজ নিয়েছেন, ইমেজের উপর একটা ক্যাপশন আছে, এর উপর একটা ওভারলে ব্ল্যাক ওভারলে দিতে বলি, তাহলে নিশ্চয়ই আপনি আফটার অথবা বিফোর সুডো ক্লাস ব্যবহার করে একটা ওভারলে দিবেন। যখন আপনি এই ওভারলেটা দিয়ে দিলেন তার মানে কি পুরো এর উপর দিয়ে পুরোটাই আপনার একটা ব্ল্যাক ওভারলে চলে গেল। কার কার উপর দিয়ে চলে গেল? ইমেজের উপর দিয়ে এবং ক্যাপশনের উপর দিয়ে। তাহলে কি আপনার ক্যাপশনটা নিচে পড়ে গেল না? বলেন তো, ব্ল্যাক ওভারলে নিচে পড়ে গেল না ক্যাপশনটা, টেক্সটটা? তাহলে কিন্তু দেখা যাবে না, তাই না? তখন আপনি কি করবেন, ওই ক্যাপশনের টেক্সটটাকে বলবেন যে তোমার জেট ইন্ডেক্স 1, তুমি উপরে চলে আসো। তখন কি করবে, ওই ক্যাপশনটা ব্ল্যাক ওভারলের উপরে চলে আসবে। এটা হচ্ছে জেট ইন্ডেক্সের কাজ, অর্থাৎ প্রায়োরিটি সেট করা। জেট ইন্ডেক্সের কাজ হচ্ছে প্রায়োরিটি সেট করা। যেমন যেখানে লিখছে এটি এলিমেন্ট গুলোর উপরে নিচে অবস্থান নিয়ন্ত্রণ করে। যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে হাউ ডাজ ফ্লেক্সবক্স হেল্প ইন বিল্ডিং এ রেসপন্সিভ ওয়েবসাইট। একটা রেসপন্সিভ ওয়েবসাইটের ক্ষেত্রে ফ্লেক্সবক্স কিরকম সহযোগিতা করে? যেখানে দেয়া আছে স্ক্রিন সাইজ অনুযায়ী আইটেমের অবস্থান ও সাইজ পরিবর্তন করতে সাহায্য করে। অর্থাৎ ফ্লেক্সবক্স কি করতেছে, আপনার স্ক্রিন সাইজ অনুযায়ী, আমরা মোবাইলে যখন দেখতে যাই তখন একটা ওয়েবসাইটে একরকম দেখা যায়, ডেস্কটপে একরকম, ট্যাবলেটে একরকম, তাই না? এটাই মূলত হচ্ছে রেসপন্সিভ। তো ফ্লেক্সবক্স বলছে যে স্ক্রিন সাইজ অনুযায়ী আইটেমের অবস্থান ও সাইজ পরিবর্তন করতে সাহায্য করে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সিএসএস ফ্রেমওয়ার্ক ওভার কাস্টম সিএসএস? সর্বপ্রথম আমরা এটা পড়েছিলাম উপরের দিকে, কাস্টম সিএসএস এর তুলনায় ফ্রেমওয়ার্ক আমাদের কি কি অ্যাডভান্টেজ দেয়, মানে সুবিধা দেয়। আমরা এখানে বলা আছে দ্রুত কাজ করা যায়, রেসপন্সিভ ডিজাইন সহজ হয়, সব ব্রাউজারে ভালো কাজ করে, এগুলো হচ্ছে কাজ। হোয়াট আর দ্য ডিফারেন্ট সিএসএস পজিশন ভ্যালুস এন্ড দেয়ার পারপাস? এই যে পজিশন, কি কি পজিশন থাকতে পারে? পজিশন যেমন একটু আগে বলছি, পজিশন অ্যাবসলিউট থাকে, পজিশন রিলেটিভ থাকে, পজিশন ফিক্স থাকে। হ্যাঁ, তো আপনি এখানে এরকম কয়েকটা লিখে দিতে পারেন যে সিএসএস পজিশন মানগুলো হলো স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্স, স্টিকি। কয়েকটা দিয়ে দিলেন, হয়ে গেল। এগুলো এক একটার এক এক কাজ। হ্যাঁ, ফিক্সড মানে আপনার স্থির হয়ে থাকবে, স্টিকি মানে স্থির হয়ে থাকবে, রিলেটিভ মানে তো বললাম, স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক মানে এই মূলত স্ট্যাটিক, ফিক্স, স্টিকি এগুলো কাছাকাছি কাজ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাবল ইকুয়াল এন্ড ট্রিপল ইকুয়াল ইন জাভাস্ক্রিপ্ট? এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা আসবে আসবে আসবে, কি কোশ্চিন হয় হোক এই প্রশ্নটা আপনি পাবেন। ডাবল ইকুয়াল হচ্ছে শুধু মান তুলনা করে, ঠিক আছে? ডাবল ইকুয়াল শুধু মান তুলনা করে, আর ট্রিপল ইকুয়াল মান ও টাইপ দুটোই তুলনা করে। আমি যদি একটু বলি, ধরেন যে আপনারা একটা এ ভেরিয়েবল নিয়ে এখানে ভ্যালু দিয়েছেন 5, বি একটা ভেরিয়েবল নিয়ে ভ্যালু দিয়েছেন 5। এখন ডাবল ইকুয়াল কি করবে, এই যে এ ভেরিয়েবল আর বি ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবলের মান চেক করবে, এরা কি সমান, এই দুইটা ভেরিয়েবলের মান কি সমান। যদি এরকম হয়, এটার কাজ হচ্ছে ডাবল ইকুয়াল। আর ট্রিপল ইকুয়ালের কাজ কি, এই দুইটা ভেরিয়েবলের মানও চেক করবে, আবার ডাটা টাইপও চেক করবে। ডাটা টাইপ কি, যেমন 5 এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, ডাটা টাইপও চেক করবে। যদি কোনো কারণে এখানে আবার আমরা যদি 5টাকে ডাবল কোটেশনের ভিতরে ঢুকাই, তাহলে এটা তো স্ট্রিং হয়ে গেল। তাহলে তখন সে বলে দিবে কি, এখানে ভ্যালু দুইটাই সেম, কিন্তু প্রথমটা ডাটা টাইপ হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? ট্রিপল ইকুয়াল দিয়ে যদি আমরা কন্ডিশন দেই, তাহলে কি ডাটা টাইপও বলে দিবে এবং ভ্যালুও বলে দিবে। আর যদি ডাবল ইকুয়াল দেয়, এ শুধু কি চেক করবে, ভ্যালু চেক করবে, ডাটা টাইপ চেক করবে না। তার মানে অ্যান্সার কি দাঁড়ালো, ডাবল ইকুয়াল শুধু ভ্যালু চেক করবে, আর ট্রিপল ইকুয়াল ভ্যালু এবং ডাটা টাইপ দুটাই চেক করবে। ওকে, এরপরে কি আছে, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল? ডমের কাজ কি বলেন তো? ডমের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এলিমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে। ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এরা বলছে যে ডমের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এলিমেন্ট নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আপনি এইচটিএমএল এ ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড, H1 একটা হ্যালো ওয়ার্ল্ড লিখছেন, তো
তো এই হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, তার মানে কি নিয়ন্ত্রণ করতে পারবো, এটাই বলছে এখানে উত্তরটা, যে ডমের মাধ্যমে জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, পরে আছে গিভ অ্যান এক্সাম্পল অফ ইউজিং ফর অফ অ্যান অ্যারে। একটা এখানে আপনার হচ্ছে ফর লুপ ব্যবহার করে একটা অ্যারে লিখতে বলছে, এটা আপনার প্রোগ্রামটা দেখে নেবেন। এই লুপ প্রতিটি ফলের নাম কনসোলে দেখাবে, এটা থাক। হোয়াট ইজ দ্য ইউজ অফ ট্রাই ক্যাচ ইন জাভাস্ক্রিপ্ট? বলছে জাভাস্ক্রিপ্টের ট্রাই ক্যাচ ফাংশনের কাজ কি বলেন তো? টু হ্যান্ডেল ইরর উইদাউট স্টপিং দ্য প্রোগ্রাম। অর্থাৎ ট্রাই ক্যাচ ফাংশনের কাজ হচ্ছে ইরর হ্যান্ডেল করবে উইদাউট স্টপিং দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রামটা বন্ধ না করে কি করবে, আপনাকে ইরর ফাইন্ড আউট করে দিবে বা ইরর হ্যান্ডেল করবে। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য বাইন্ড মেথড ইউজড ফর ইন জাভাস্ক্রিপ্ট? বাইন্ড মেথডের কাজ কি? হ্যাঁ, বাইন্ড কোন ফাংশনের দিস নির্দিষ্ট অবজেক্টের সাথে যুক্ত করে। হোয়াট আর মিডিয়া কোয়েরিজ এন্ড হাউ আর দে ইউজড ফর রেসপন্সিভ? বলতেছে মিডিয়া কোয়েরি কি এবং হাউ আর দে ইউজড ফর রেসপন্সিভনেস, রেসপন্সিভের ক্ষেত্রে মিডিয়া কোয়েরি কিভাবে কাজ করে। মিডিয়া কোয়েরি ডিভাইসের প্রস্থ অনুযায়ী ভিন্ন সিএসএস স্টাইল প্রয়োগ করে। সহজ কথা, আমরা যদি মিডিয়া কোয়েরি ব্যবহার করে রেসপন্সিভ করতে যাই, ধরেন যে 1024 পিক্সেলে আমি একটা টেক্সটের কালার দিয়েছি রেড, ওইটাকে আমি 767 এ এসে বললাম যে তোমার কালার হয়ে যাও ব্লু, তাহলে কি হবে? 1024 পর্যন্ত সে কি থাকবে, রেড থাকবে। যখন আমি 767 ডিভাইসে আসবো তখন কি সেটা ব্লু হয়ে যাবে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সে কথাটাই বলছে এখানে যে মিডিয়া কোয়েরি ডিভাইসের প্রস্থ অনুযায়ী ভিন্ন সিএসএস স্টাইল প্রয়োগ করে। আমরা কি মিডিয়া কোয়েরির প্রস্থ অনুযায়ী ভিন্ন সিএসএস দিলাম না? 1024-এ কালার দিলাম রেড আর 767 এ কালার এসে দিলাম ব্লু, তার মানে কি আলাদা সিএসএস দিলাম না? এক এক ডিভাইসে এক এক রকম দেখা যাচ্ছে না? এটাই এখানে বোঝাতে চেয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিনক্রোনাইজ এন্ড অ্যাসিনক্রোনাইজ অপারেশন ইন জেএস? সিনক্রোনাইজ এক সময় এক কাজ করে, অ্যাসিনক্রোনাইজ একাধিক কাজ একসাথে করে। এটাই সিনক্রোনাইজ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা কাজ করে, আর অ্যাসিনক্রোনাইজ হচ্ছে একাধিক কাজ একসাথে করে। এটাই হচ্ছে মূলত আপনাদের 30টা কোয়েশ্চেনের একটা ওভারভিউ দিলাম আমি। আশা করি আপনারা এখন যদি এই প্রশ্নগুলো পড়তে যান একটু হলেও আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে বলতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? না স্যার। ওকে, তাহলে আগামীকালকে আপনাদের এটা পড়া থাকলো বা হোমওয়ার্ক থাকলো, আপনারা খুব সুন্দর করে এটা পড়ে আসবেন এবং 2 বার করে মিনিমাম লিখবেন। লিখে দরকার হলে গ্রুপে ছবি দিবেন যে স্যার আমি এটা করছি, আমি লিখছি 2 বার। হ্যাঁ, এটা থাকলে আপনাদের কাজ। তো আপনাদের সাথে আগামীকালকে আবার দেখা হবে নতুন কোন একটা কোয়েশ্চেন নিয়ে, কিন্তু তার আবারও আমি বলি অবশ্যই মিনিমাম 2 বার আপনারা এটা লিখবেন। ঠিক আছে স্যার, আপনি আছেন? হ্যাঁ, আমার মনে হয় খুব সুন্দর একদম লেটেস্ট প্রশ্ন যেগুলো এখন আসবে, নতুন প্রশ্ন, সেগুলো নিয়ে একেবারে ডিসকাস করা হয়েছে সুন্দরভাবে এবং প্রশ্নের সঙ্গে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছে। আমার মনে হয় এটা সবাই একটু স্টাডি করলেই বুঝতে পারবে এবং এটা একটু প্র্যাকটিস করতে হবে। আমি আরো ওই যেটা বলেছেন যে আরো প্রশ্ন নিয়ে তুমি আগামীকালকে আরেকটা সেট প্রশ্ন করবে, আর আমি বাই দিস টাইম সময় পাইলে আমি ওই ইয়েটা যেটা আমরা দেখাচ্ছিলাম যে কতগুলো সিবিএলএম দিয়েছি, ওই সিবিএলএম এর মধ্যে প্রত্যেকটা সিবিএলএম এর মধ্যে কিন্তু প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে, ওইটাও একটু স্টাডি করার সুযোগ থাকলে দেখে নিব। জাস্ট এক পলক আর কি আমার মনে হয় একটু দেখে নিলে ওখান থেকে অনেক সময় প্রশ্ন আসে। 5টা সিবিএলএম এর প্রত্যেকটার মধ্যে যতটা টপিক আছে প্রত্যেকটা টপিকের উপরে একটা করে প্রশ্ন, এবং প্রশ্নটা প্রথমে প্রশ্নের উত্তর দেওয়া থাকবে না, পরে ওই উত্তর সহ প্রশ্ন সহ উত্তর দেওয়া আছে, এটা চেক করলে দেখা যাবে। আমিও ব্যাখ্যা করে দিব, মানে
সুযোগ পাইলে, সময় সুযোগ পাইলে। আচ্ছা, এর সঙ্গে একটু বলে নেই যে এখানে একজনে অ্যাপ্রোচ করেছিল যে জাভা স্ক্রিপ্টটা নিয়ে কথা বলার জন্য, যে জাভা স্ক্রিপ্টটা আরেকবার একটু দেখানোর জন্য। তো ওইটাকে আমি আরেকবার অ্যাড করে দেখাই দিব, নাকি আজকে থাকবে এই পর্যন্ত, নেক্সট ডেতে দেখব? স্যার আগামীকাল যেহেতু আমাদের ক্লাস আছে, সামনাসামনি দেখলে অনেকটা ভালো হয়। তাহলে আগামীকালকেই তাহলে ওইটা ব্যাখ্যা করে দেব, তার সঙ্গে নতুন আরেকটা জাভা স্ক্রিপ্টের ওই ঘড়ির যে কথাটা বলেছিলাম, ডে টাইম, এই দুটাও আমরা কালকে এই স্যারের প্রশ্নর আগে পরে আমি এই দুটাও দেখাই দেবো এক ফাঁকে। ঠিক আছে? জি স্যার। তাহলে আজকে এখানে শেষ করি। আর যদি ডেমো নিয়ে আর কারো কোনো আস্কিং আছে? না স্যার। ওকে। আর ডেমোতে একটা টাস্ক দেওয়া হয়েছিল, পার্সোনাল প্রোফাইল, এটা মানে কেউ কেউ দিয়ে একজন করেছে মানে, না? একটা কি দিয়েছিলাম না, পার্সোনাল প্রোফাইল তৈরি করা? এটা কি বোঝা গেছে সবাই? প্রশ্নটা বোঝা গেছে? কেউ কি করেছেন? পার্সোনাল প্রোফাইল দিয়ে দিছিল নাকি? হ্যাঁ, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্সোনাল প্রোফাইল যে একটা কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছি, যেরকম আগের দিন আমরা একটা এগ্রিকালচারের উপরে দিয়েছিলাম, সিমিলারলি কিন্তু এখানে দিয়েছি। টাইমটা আমার মনে হয় শেষ হয়ে গেছে, আজকে আর সময় পাবো না। আগামীকালকে 9টার সময় এ ব্যাপারে একটু কথা বলবো। আর যদি প্রশ্নটা না পেয়ে থাকে আমি আরেকবার দিয়ে দিব ওই সাইটে। হ্যাঁ, জি স্যার। তাহলে আজকের মতন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।